সুপ্রিয় দর্শক, পলিটিক্যাল নিউজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর আহমেদ। আমার সাথে রয়েছেন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজের প্রেসিডেন্ট ডক্টর হাসনাত হোসেন এমবি। ডক্টর হাসনাত হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আজকে আপনার একটি প্রেস রিলিজ পেয়েছি, যেটাতে আপনি প্রধান উপদেষ্টা, বাংলাদেশের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রফেসর ডক্টর ইউনুসকে আপনি একটি চিঠি লিখেছেন গ্লোবাল বাংলাদেশিজের পক্ষ থেকে, ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজের পক্ষ থেকে। সেখানে ভারত সফররত মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে আপনি এটির প্রতিবাদ জানিয়েছেন, নিন্দা জানিয়েছেন। তো তুলসী গাবার্ড মনে করছেন, মানে ভারতীয় একটি টেলিভিশন চ্যানেলে তিনি সাক্ষাৎকারে বলেছেন ভারত সফরকালে, যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে এবং বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা এবং নির্যাতন হচ্ছে। এটি উপমহাদেশের জঙ্গিবাদকে উস্কে দেওয়ার গন্ধ তিনি পাচ্ছেন, ইঙ্গিত তিনি দিয়েছেন যে এটি কিভাবে সামগ্রিকভাবে মোকাবেলা করা যায়। তো আপনার ভিন্নমত পোষণের কারণ কি, ডক্টর হাসনাত? ধন্যবাদ আপনাকে, আপনার শ্রোতাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এই সুযোগ করে দেওয়ার জন্য। আসলে তুলসী গাবারের বক্তব্য শুনে আমরা তাৎক্ষণিকভাবে ভাবছিলাম যে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশ তো প্রবাসীদের রিপ্রেজেন্ট করে। প্রায় 1,50,00,000 থেকে 60,00,000 লোক, অর্থাৎ বাংলাদেশের 1/10 পপুলেশনকে আমরা রিপ্রেজেন্ট করি। এবং বাংলাদেশের চড়াই উতরাইয়ের এই যে লম্বা জার্নিতে আমরা সবসময় বাংলাদেশের পাশে ছিলাম। আমাদের রেমিটেন্স যোদ্ধা বলা হয়। আমাদের টাকায় বাংলাদেশ আহ, একেবারে দুঃসময়েও শ্রীলঙ্কা হয়ে যায়নি। কাজেই আমাদের একটা দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকে তুলসী গ্যাবার্ডের যে বক্তব্য শুনলাম, তাতে মনে হলো আমাদের এখানে করণীয় আছে। আমরা প্রবাসী বাংলাদেশিদের রিপ্রেজেন্ট করি, দেশকে ভালোবাসি। কাজেই উনি যেটা বলছেন এতে আমি খুব অবাক হইনি। ওনার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে যারা জানেন তারা তো জানেনই। এককালে শি ওয়াজ এ ডেমোক্রেট ক্যান্ডিডেট, প্রাইমারি ক্যান্ডিডেট ছিলেন উনি হিলারি ক্লিন্টনের সময়। হিলারি ক্লিন্টন তার উপরে বিরাট একটা অভিযোগ এনেছিলেন স্পাইং করার। তাৎক্ষণিকভাবে উনি তখন এই প্রাইমারি সিলেকশন থেকে বাদ দিয়ে আলটিমেটলি রিপাবলিকানে জয়েন করেন। তারপরে ভদ্রমহিলার স্টোরি তো আমরা সবাই জানি, ব্যাকগ্রাউন্ড। উনি যদি ভারতে মোদী সরকারের আমন্ত্রণে এই নিয়োগপত্র পাওয়ার পরেই, অর্থাৎ ট্রাম্প আহ, ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্ট হওয়ার পরে পরেই তার নিযুক্তি, এবং তারপরেই ওনার এই ইন্ডিয়া সফর, এগুলো সব কানেক্টেড। উনি যদি ইন্ডিয়াতে যেসব বিষোদ্গার করেছেন বাংলাদেশ বিরুদ্ধে, এবং বিশেষ করে ইন্টারিম গভর্নমেন্টের আমাদের সর্বজন শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের সম্পর্কেও তার বক্তব্য এসে গেছে, তাতে আমি খুব অবাক হইনি। দিস ইজ এক্সপেক্টেড। কারণ হলো, আমি যদি আরেকটু আপনাকে পিছিয়ে নিয়ে যাই, বেশি দূর পিছাবো না, জুলাই অগাস্ট 2024-এর যে ছাত্র জনতার বিপ্লবের মুখে প্রায় 15-16 বছরের ফ্যাসিবাদী সরকারকে পালিয়ে যেতে হলো, তখন থেকেই তিনি তো পালিয়েছেন তার বোনকে নিয়ে, কিন্তু রেখে গেছেন অসংখ্য অসংখ্য বেনিফিশিয়ারিজ, যারা গত 16 শত বছর বাংলাদেশকে লুটে পুটে খেয়েছে এবং এই ফেসিবাদ সরকারের মদত জাগিয়েছে। তো তাদের হাতে প্রচুর টাকা, যারা দেশের বাইরে চলে গেছেন প্রচুর টাকা রয়ে গেছে। আপনি দেখবেন ইউনাইটেড নেশনসের সেক্রেটারি জেনারেল এসেছিলেন, ইউনূস সাহেব ওই বক্তব্যই তুলে ধরেছেন যে বাংলাদেশ সম্বন্ধে মিস ইনফরমেশন, অর্থাৎ সাংঘাতিকভাবে অপপ্রচার করা হচ্ছে। এবং প্রবাসী হিসাবে আমরাও মনে করি এই অপপ্রচারকে আমরা একাডেমিক্যালি, ওয়াইজলি এবং ডিপ্লোম্যাটিক্যালি প্রতিহত করব, যেটা সত্যি নয়। কারণ আপনি রিয়েলিটি যদি দেখেন, আমি তুলসীর ব্যাপারে একটু পরে আসছি, প্লেন ভর্তি করে বিমানের 5টা ফ্লাইট লোকজন যাচ্ছে, যারা 16 বছরে দেশে যায়নি, যারা গত বছর গেছে, তার আগের বছর গেছে, তারা প্লেন ভর্তি করে, প্লেনে একটা সিট নাই। বিমান বলছে আরেকটা ফ্লাইট দিতে হবে। তারপরে কাতার, অন্যান্য এয়ারলাইন্স আছে। অর্থাৎ দেশে প্রচুর মানুষ যাচ্ছেন। আমরা যারা প্রবাস থেকে কিন্তু আছি, আমরা আমি তো দেখেছি যে আবার ব্রিটিশ হাই কমিশন বাংলাদেশের নিরাপত্তা অ্যালার্ট জারি করেছে। আপনি বলছেন যে বিমানে ফ্লাইটে করে যাচ্ছে, তাহলে ব্রিটিশ হাই কমিশন আবার বাংলাদেশে হামলার ঝুঁকি রয়েছে। এই এনটিএম গভর্নমেন্ট আসার পর দুইবার তারা নিরাপত্তার ঝুঁকি আমি নিয়ে স্টেটমেন্ট আমি দিয়েছে। আমি খুব ফোকাসড, আপনি ভালো জিনিস তুলে ধরেছেন। আমরা তো আমাদের দেশকে ভালোবাসি, দেশের গ্রামগঞ্জ সব কিছু জানি। গত 16 বছরে
আমরা হয়তো বিদেশে থাকি, কিন্তু যার ছেলে গুম হয়ে গেছে, অত্যাচারিত হয়েছে, ধর্ষিত হয়েছে, যার মেয়ে বা ছেলে, বা যার জমি চলে গেছে, তাই সেই সব মানুষরা দেশকে ভালোবাসে, দেশের প্রত্যন্ত অঞ্চলে কি হচ্ছে জানেন। তারা সবাই যাচ্ছেন দেশে, আমাদের সঙ্গে আলাপ করছেন, আমরা জিজ্ঞেস করি তুমি গেলে খালি উত্তরা গুলশানে থাকছো, না সিলেটে গেছো, চিটাগাঙ্গে গেছো, গেলে কোথায় গেছো এবং কিভাবে গেলে। কথা আসে যে হ্যাঁ, শাপলা চত্বরে যানজট লেগে আছে, কিন্তু তারও পথ লোকজন বের করে নিয়েছে। তারা বলছে যে আমরা পুরান ঢাকায় গেছি, লোকজন খুব খুশি আছে, জিনিসপত্রের দাম বাড়েনি, ইত্যাদি ইত্যাদি যা খবর। আমরা রমজানে এই প্রথম জিনিসপত্রের দাম বাড়েনি, সহনশীল পর্যায়ে আছে, বিদ্যুৎ যায়নি, ইত্যাদি ইত্যাদি। যখন এই সরকারটা আসলো, আসছে তো 8 তারিখ, না, সেটি কিন্তু সেটি ইতিবাচক। ডক্টর হাসান, আপনি যদি আমার অপরাধ না নেন, আমরা যদি একটু ফোকাসে থাকি, তুলসী গাবার্ড যে মন্তব্যটি করেছেন এবং ইউনাইটেড নেশনসের যে মানবাধিকার বিষয়ক 144 পাতার প্রতিবেদন এবং বাংলাদেশ হিন্দু বুদ্ধিস্ট খ্রিস্টান ইউনিটি কাউন্সিলের যে গবেষণা প্রতিবেদন, সেখানে আগস্ট থেকে ডিসেম্বর 31, 2024 পর্যন্ত তারা ধর্মীয় সংখ্যালঘুদের হত্যা এবং খুনের আলামত পেয়েছেন 23টি, ধর্মীয় উপাসনালয়ে হামলা হয়েছে 64টি, নারী প্রতি সহিংসতা এবং ধর্ষণ হয়েছে 9টি, বাড়িঘরে হামলা ভাঙচুর হয়েছে 38টি, গ্রেপ্তার এবং টর্চার হয়েছে 15টি, বাড়িঘর দখল এবং ব্যবসা প্রতিষ্ঠান দখল হয়েছে 25টি। তা আপনি কি মনে করেন না যে এই মানবাধিকার কমিশনের এই প্রতিবেদন এবং তুলসী গাবার্ডের এই মন্তব্যের সাথে যোগসূত্র রয়েছে? অবশ্যই যোগসূত্র আছে। আমি যেটা বলছিলাম আপনাদের, যে ওই জুলাই অগাস্টের ছাত্র জনতার বিপ্লবের পরে প্রচুর সংখ্যক বেনিফিশিয়ারি বিদেশে আস্তানা গড়েছেন, ভারতে আস্তানা গড়েছেন। কাজে যে জিনিসটা তুলসী গাবার্ড বলছেন, এটা আমার কাছে অপ্রত্যাশিত কিছু নয়। কিন্তু এইসব কার্ড ওরা খেলছেন। অগাস্টের পরে পরেই এই এথনিক মাইনরিটি বা হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, এই কার্ড ওরা খেলে ফেলেছেন। তারপরে বিভিন্নভাবে কার্ড খেলছেন এবং সেগুলো আমরা প্রতিহত করার চেষ্টা করছি যারা আমরা দেশপ্রেমী। আমি আপনাকে একটা এক্সাম্পল দিতে যাচ্ছিলাম প্র্যাকটিক্যাল। যারা দেশে যাচ্ছেন প্রত্যেকে রিপোর্ট করছেন দেশ ভালো চলছে, আগের চেয়ে অনেক ভালো চলছে, কারণগুলো দিচ্ছে। এটা আপনি বলছেন পজিটিভ দিক। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমিতির কথা বলেছেন, এদের কার্যকলাপ গত 15-16 বছর আমি খুব ভালো করে জানি। এর এই চেয়ারম্যান একজনের কথা আমি বলতে চাই, নিমচাঁদ ভৌমিক, আমারই ক্লাসমেট ছিল ঢাকা ইউনিভার্সিটিতে। তাকে আমরা কিভাবে সাহায্য করেছি, কিভাবে সে অ্যাপ্লাইড ফিজিক্যাল টিচার, সবই আমরা আমরা বাংলাদেশে আমাদের একটা জিনিস, যেটা আমাদের জন্মসূত্রে আমরা দেখেছি। আমি যে জায়গায় জন্ম নিয়েছি, সকালবেলা উলুধ্বনি হতো, হারমোনিয়াম বাজতো আজানের। বাংলাদেশে একটা ধর্ম নিরপেক্ষ, একটা সুফিবাদী, একটা শান্তিপূর্ণ জায়গা, সেই জিনিসটা আজও মেনটেন্ড আছে। আপনি তুলসী গাবার্ডের কথা বলছেন, হিন্দু বুদ্ধ খ্রিস্টান সমিতির এই নাম্বারগুলো দিয়েছেন, নাম্বারের ব্যাপারে আসছি, এত কথা সব একসঙ্গে এসে গেছে যে বলতে গেলে খুব ফোকাস থাকা যাচ্ছে না। তবুও আমি বলছি, একটা দেশ, 16 কোটি মানুষ, তার দেশে একটা এত বড় ছাত্র জনতার বিপ্লব হয়েছে, যতগুলা বড় বড় বিপ্লব হয়েছে দেখেন, ভীষণভাবে রক্তারক্তি হয়েছে। বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন। আমি তো মনে করি বাংলাদেশ হ্যাজ সেট অ্যান এক্সাম্পল। আমি বিলেতে ইউনিভার্সিটিতে পড়াই, আমাকে ইউনিভার্সিটির কলিগ ছাত্ররা বলছে বাংলাদেশ হ্যাজ সেট সাচ অ্যান এক্সাম্পল। দেখেন, জুলাই অগাস্টের আগে বাংলাদেশের পজিশন ছিল ডেমোক্রেসি, ভ্যালু, নর্ম, হিউম্যান রাইটস ইত্যাদির ক্ষেত্রে একেবারে ডাউন দি ড্রেন। সেই জায়গায় বলছি যে ছাত্র জনতা একটা অভূতপূর্ব পরিবর্তন এনেছে। তারপরেও আপনি আমি বাংলাদেশি যারা, আমরা দেখছি যে 5 তারিখের পরে 8 তারিখ পর্যন্ত দেশে কোনো সরকারই ছিল না। এই ছাত্র জনতা তারা মন্দির পাহারা দিয়েছে, আমাদের মানুষগুলো তাহাজ্জুদে নামাজ পড়েছেন মন্দিরের সামনে, যাতে রক্ষা হয়। যেসব স্ট্যাটিস্টিক্স আপনি 23 জন 24 জন বা বাংলাদেশের ধর্ষণের কথা বলছেন, এজ ইফ হঠাৎ ইন্টারিম সরকার আসলো আর এই রমজান মাসে সাংঘাতিক ধর্ষণের খবর আসতেছে, এবং খবরগুলো সব মেইন স্ট্রিম মিডিয়া এবং বিশেষ করে ভারতের মিডিয়া পিক আপ করছে। বাংলাদেশে এর আগে ধর্ষণ হয়নি। ইউনিভার্সিটিতে ছাত্র লীগের নেতারা বলে নাই যে 100টা ধর্ষণ করেছি, গর্ব করেছেন। আমাদের সিভিক সোসাইটি কোথায় ছিল? ভারত কোথায় ছিল? এই যারা আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমিতির কথা বলছে, তারা কোথায় ছিল? সুশীল সমাজ কোথায় ছিল?
ক্যান্টনমেন্টে মেয়ে ধর্ষণ হয়েছে, কত ঘটনা আমাদের দেশে, খুন খারাপির কথা আমি বললাম না, সাগররুনির কথা বললাম না। এখন আসেন আসল কথায়। তুলসী গাবার্ড একদম তার পড়াশোনা থেকে সোমালিয়ান পরিবারে, আমেরিকান সামোয়া পরিবারে জন্ম, পড়াশোনা করেছে ঘরে, তারপরে ফিলিপিন্সের একটা মহিলা কলেজে সামান্য পড়াশোনা করে ওইখানেই হিন্দুত্ববাদে দীক্ষিত হয়েছে। ট্রাম্প আসার পরে তার এই পজিশন, এবং সঙ্গে সঙ্গে মোদি তাকে ইনভাইট করা, এবং তার যে বিষোদ্গার বাংলাদেশ সম্বন্ধে না জেনে। অথচ দেখেন বুধবারই, আজকে কি বার, বুধবারই স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিং এ দুটো ব্যাপারে বলছি, যে মহিলা উত্তর দিয়েছেন, তিনি বলছেন সন্তোষ প্রকাশ করেছেন। ইউনাইটেড স্টেটস স্টেট ডিপার্টমেন্ট থেকে তাকে কোশ্চেন করা হয়েছিল, মহিলার নাম টেমি ব্রুস বোধহয়, বলছেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের এবং সেই বলতে সব রকম মানুষের নিরাপত্তা নিশ্চিত করায় যুক্তরাষ্ট্র ইন্টারিম গভর্নমেন্টের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছে, সন্তোষ প্রকাশ করছে। কাজে স্ট্যাটিস্টিক্যালি যদি বলতে চান, আমি তো বাংলাদেশেই বড় হয়েছি, ঢাকা ইউনিভার্সিটিতে পড়িয়েছি, কটা হত্যাকাণ্ড হয়েছে। এই আওয়ামী দোসররা, এই যারা 17 বছর দেশের উপর অন্যায় করেছে, দেশের লুটপাট করেছে, তারাই বলছে আমাদেরকে সরিও না, ভয় দেখিয়েছে, আমাদেরকে সরালে লক্ষ লক্ষ লোক মারা যাবে। কটা লোক মারা গেছে? যতগুলো এই যে প্রপাগান্ডা মেশিন ইন্ডিয়া থেকে বা যারা বা পয়সা দেশটাকে লুণ্ঠন করে নিচ্ছেন, তারা এখন খরচ করছেন, ওটাই তাদের সাইবার ওয়ার। তারা করছেন কি, আপনি খুব স্ট্রং একটি স্টেটমেন্ট লিখেছেন, যে তুলসী গাবার্ডকে আপনি ইসলামোফোবিক এবং এন্টি বাংলাদেশি বলে উল্লেখ করেছেন। তুলসী গাবার্ড এন্টি বাংলাদেশি কোন অর্থে বা ইসলামোফোবিক কোন অর্থে? এই যে যে বাংলাদেশ সম্বন্ধে উনি স্টেটমেন্ট দিচ্ছেন, যে যতদূর মনে পড়ে উনি বলছেন যে এই ব্যাপারে বাংলাদেশ সরকারও প্রবল প্রতিবাদ করেছে, যে বাংলাদেশে এটা ইসলামিক খালিফেট হয়ে যাচ্ছে, এরকম একটা ভাব দেখাচ্ছেন ওনারা। শি ইজ সো ইল ইনফর্ম যে তার নিজের ইউনাইটেড স্টেটসের যে অ্যাম্বাসেডার ছিলেন, এরকম শুধু ইউনাইটেড স্টেটসের না, ভারতের ইভেন বিজেপির মতো একটা সংগঠন বা একটা পলিটিক্যাল পার্টিরও এমপিরা বাংলাদেশ সম্পর্কে, এই যে আমি বললাম ধর্মীয় বিষয়ে সহিষ্ণুতা, এগুলা বিষয়ে সন্তোষ প্রকাশ করে বহু স্টেটমেন্ট আছে, কংগ্রেসের স্টেটমেন্ট আছে। আমরা দেশে থাকি, আমরা বড় হয়েছি, আমরা দেখেছি। আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে 5th অগাস্টের পরে 3 দিন কোনো সরকার ছিল না, অথচ এই কোমলমতি ছাত্র জনতা, এরা কোনো ট্রেনিং নাই, তারা ট্রাফিক পাহারা দিয়েছে, মন্দির পাহারা দিয়েছে, মসজিদ পাহারা দিয়েছে, মাজার পাহারা দিয়েছে। তারপরে ইউনূস সরকার এসছে। ইউনূস সরকার যখন আসছেন, বাংলাদেশের ধ্বংসাবস্থা থেকে আজকে 7 মাস পরে আমরা একটু মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। কিন্তু প্রতিনিয়ত আঘাত আসছে এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমিতি থেকে, অথবা ভারত থেকে, অথবা ভারতের প্রতি বা হিন্দুত্ববাদের প্রতি যারা সংবেদনশীল অথবা সহানুভূতিশীল, এইসব লোকরা এইসব প্রপাগান্ডা করছে। আমি কেন বলছি ওনাকে ইসলামোফোবিক, তার হিস্ট্রিটা আমি যেতে চাচ্ছিলাম না। একটা মহিলা, শি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অনলি রিসেন্টলি, তার আরো পড়াশোনা করতে হবে। তিনি তার লেখাপড়া সব একটা ফিলিপিনের একটা কলেজ থেকেই শুরু হয়েছিল, তারপরে উনি ডেমোক্রেট ছিলেন, সেখান থেকে আহ, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল, তারপরে উনি রিপাবলিকান হয়েছেন। এবং রিপাবলিকান হওয়ার আগে তার হিস্ট্রিটা কি ছিল, কত সালে উনি আর্মিতে জয়েন করেছিলেন, জয়েন করেই 1 বছরের মধ্যে উনি ইরাকে গিয়েছিলেন। ইরাক ইরাকে কি হয়েছিল, ওয়েস্টার্ন শক্তি ইরাকে কি করেছে, সেগুলো তো আজকেও আমরা মনে করি, এবং আমাদের টনি ব্লেয়ারকে আমরাও পুডুল বলে এখনো উপহাস করি। কাজেই ইরাকে উনি যুদ্ধ করে এসেই তারপরে কর্নেল হলেন। তারপরে তার যে দীক্ষা হয়েছিল ভারতে বা ফিলিপিনের স্কুলগুলোতে, উনি তখন হিন্দু ধর্ম অবলম্বন করেছিলেন, এবং শুধু হিন্দু ধর্ম অবলম্বন না, একটা এক্সট্রিম গ্রুপের মতাদর্শী বলে তাকে মনে করা হয়। কাজেই তিনি এইরকম ইল ইনফর্মড হয়ে, যার ইউনাইটেড স্টেটসের অ্যাম্বাসেডর, ওনার নাম যতদূর আমার মনে পড়ে ডান মোজেনা, বাংলাদেশের মধ্যে চমৎকার কথা বলছেন। শুধু আমি ভারতীয়দের কথা বলছি না, ইউএস অ্যাম্বাসেডর যারা ফরমার ছিলেন, আমি আপনাকে আরো স্মরণ করিয়ে দিতে চাই, এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমিতির যারা এইসব প্রপাগান্ডা করছেন, স্ট্যাটিস্টিক্স নিয়ে খেলছেন, তাদেরকেও উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা
যদি বাংলাদেশ বংশোদ্ভূত হয়ে থাকেন, তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমিতি বদলিয়ে ওর মধ্যে মুসলমানদেরকেও আপনারা অ্যাকোমোডেট করা উচিত ছিল বাই নাও। বিশেষ করে নিমচাঁদ ভৌমিক, যে ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিল, তাকে আমি নিজেই বলছিলাম, নিম তুমি ওটাকে চেঞ্জ করো। কারণ বাংলাদেশে এমন একটা দেশ, বা সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলো এরকম, আপনি ভারতে যান না, দেখবেন যে কি পরিমাণ অন্যায় হচ্ছে। এই তো কদিন আগে রমজানের সময় ট্রেনে বসে এক ভদ্রলোক কোরআন তেলাওয়াত করছিল বা নামাজ পড়ছিল বিড়বিড় করে, তাকে কিভাবে লাঞ্ছিত করা হয়েছে। কদিন আগে, 300 বছর আগে আওরঙ্গজেবের কবর তুলে ফেলতেছে তারা। হয়তো ভারতে মুসলমান নিধন, যে মুসলমানরা ভারতকে ইংরেজের শাসন থেকে মুক্ত করে একটা স্বাধীন দেশ বানালো, যে মুসলমানদের কন্ট্রিবিউশন এবং ভারতের ফ্ল্যাগের ব্যাপারে আছে, সেই সব বিষয় গেলে তো আপনার সঙ্গে আমি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো। আমরা তাদের প্রায় শেষ পর্যায়ে এসেছি, আপনি যদি তাদেরকে সংক্ষিপ্ত করেন। এথনিক লিঞ্চিং করা হচ্ছে। ওন্ট ইউ সে তুলসী গাবার্ড ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড? ওই দেশেই গেছে যে দেশে মুসলমান এবং সংখ্যা লঘুদের, ইনক্লুডিং খ্রিস্টানদের উপর অত্যাচার হচ্ছে। তারপরে তাদের তো শিডিউল কাস্টদের কথা আমি বললাম না। সেইখানে যে বাংলাদেশ সম্পর্কে বলছে, যে বাংলাদেশের সাম্প্রদায়িক প্রীতি আজও বজায় আছে, এত বড় ছাত্র জনতার আন্দোলনের পরেও যে স্ট্যাটিস্টিক্স দেখা যাচ্ছে, মন্দির পুড়ছে, পরে দেখা গেল মন্দির পিছনে ছিল, সামনে ছিল আওয়ামী না, লীগের একটা। আপনি কি মনে করেন না যে অন্তর্বর্তী সরকার আসার পর যে আহ, আহ, জেলখানায় যে হিজবুত তাহরীর নেতারা ছিল বা জঙ্গিদের যারা জেলখানায় অবরুদ্ধ ছিল, তাদের যারা বিচারাধীন রয়েছিল, তাদের মামলাগুলো নিষ্পত্তি না হওয়ার আগেই তাদেরকে ছাড়িয়ে নিয়ে যাওয়া, গণমাধ্যম পত্রিকা অফিসের সামনে আহ, যে কোনো ইস্যুতেই গণমাধ্যমের কণ্ঠ রোধ করে দেয়া হবে এমন জুজুর ভয় দেখিয়ে প্রথম আলো, ডেইলি স্টারের সামনে গরু জবাই দেওয়া, শিক্ষার্থীদের হেনস্থা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাকে গ্রেফতার করা হয়েছে সেই অভিযুক্ত ব্যক্তিকে, সেখানে গিয়ে তৌহিদি জনতা তাকে মাথায় পাগড়ি দিয়ে হাতে কোরআন শরীফ দিয়ে বাইরে বের করে নিয়ে আসা, এই যে এই যে মব জাস্টিসের নামে যে স্লোগান দিয়ে রাস্তায় নেমে যাওয়া, তো এই ধরনের কর্মকাণ্ডগুলো, বিশেষ করে হিজবুত তাহরীর তো নিষিদ্ধ সংগঠন আন্তর্জাতিক অঙ্গনে, বাংলাদেশেও নিষিদ্ধ সংগঠন, তো তাদের প্রকাশ্যে মিছিল করা, তো এই জিনিসগুলো কি তাহলে বাংলাদেশকে জঙ্গিবাদের নতুন উত্থান হিসেবে প্রমাণিত হচ্ছে না? তাহলে তুলসী গাবার্ডের যে মন্তব্যগুলো তো এই কর্মকাণ্ডগুলোকে নির্দেশ করছে, তো এগুলো অবশ্যই। কেন এই অন্তর্বর্তী সরকারের সময়ে এসে কেন মাথাচাড়া দিয়ে উঠলো? আপনি যদি একটু বিশ্লেষণ করেন। আমি আমি এটা সংক্ষেপে আরো বিস্তারিত বলা যাবে। আপনি যেগুলো উদাহরণ দিয়েছেন সবগুলোই নিন্দনীয়। এগুলো কোনো সুশীল সমাজ, আমরা যে স্বাধীন বাংলা অথবা নতুন বাংলাদেশ অথবা নিউ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি এখন, যে এই সুযোগ এসছে এই দেশটাকে সুন্দর করে গড়ে তোলা, তার অপোজিট কাজকর্ম হলো এইগুলো আপনি যেগুলো বলছেন, হিজবুল তাহরীর। ইভেন কদিন আগেও তো স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিং এ যে ভদ্রলোক, তিনি একজন বাংলাদেশি, তিনি উল্লেখ করেছেন, একটা কথা বলেছেন ঢাকা না, আমি ইউনিভার্সিটি। আপনাকে প্রশ্ন করলাম বলে আপনি নিন্দনীয় বলছেন, তো আপনার না না, গ্লোবাল ভয়েস ফর বাংলাদেশিস লিখিতভাবে আপনি যেভাবে প্রধান উপদেষ্টাকে প্রেস করলেন বা তুলসী গ্যাবার্ডকে নিন্দা জানালেন, একইভাবে কি আপনি হিজবুত তাহরীরের এই কর্মকাণ্ডগুলো নিন্দনীয় বলে স্টেটমেন্ট দিয়েছিলেন? নিশ্চয়ই আমাদের আগের যেগুলা, এটা তো আপনি একটা স্টেটমেন্ট দেখেছেন। আমরা ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশ সব রকম বাংলাদেশিদের রিপ্রেজেন্ট করি, আমাদের মধ্যে সব দলের লোক আছেন, কাজে আমরা এই ব্যাপারেও সচেতন। আমি যেটা বলতে চাচ্ছি, আমরা প্রবাসী হিসেবে বাংলাদেশকে ভালোবেসে নিউ বাংলাদেশ গড়ার ব্যাপারে আমরা এই সব অসভ্যতা বা এই সব যারা এক্সট্রিমিস্ট, তাদেরকে আমরা নিশ্চয়ই নিন্দা করি। না, এবং সেটি আমি নিন্দা জানিয়েছেন, আমি বলছি আপনাদের দৃষ্টিভঙ্গি, যেমন ধর্ষণ হয়েছে, আসিয়ার হত্যা, মানে আসিয়ার মতো মেয়েরা ধর্ষিত হয়ে তাদেরকে হত্যা করা হয়েছে, তো এ ধরনের ধারাবাহিক শিশু নির্যাতন, ধারাবাহিকভাবে নারী নির্যাতন হচ্ছে, নারীরা যৌন হয়রানির শিকার হচ্ছে, তো প্রবাসীরা বাংলাদেশে গিয়ে এই ধরনের হেনস্থারও শিকার হয়েছেন, অনেকেই বাংলাদেশ থেকে পালিয়ে চলে এসেছেন এই দেশে, আপনি জানেন। তো এর প্রেক্ষিতে আপনারা কোনো স্টেটমেন্ট দিয়েছিলেন কিনা ভয়েস ফর বাংলাদেশিস? নিশ্চয়ই আমাদের স্টেটমেন্ট গেছে, পত্রিকাতে বেরিয়েছে, ইন্টারন্যাশনাল পত্রিকাতে, ভয়েস ফর আমি গ্লোবাল। পাইনি তো।
আপনি পেয়ে যাবেন কবে যদি না পেয়েছেন পান। আমাকে একটু বলেন, কবে আমি- দিয়েছেন ধর্ষণের বিরুদ্ধে আপনারা কবে স্টেটমেন্ট? যেদিন আসিয়ার ঘটনা ঘটেছে তারপরেই আমাদের স্টেটমেন্ট গেছে, এবং ওইটার ইভেন ইউনাইটেড স্টেটসের নিউজ পেপারে বেরিয়েছে, আপনাকে কপি পাঠিয়ে দেবো। আমি আপনার কথায় আসি। কথাটা হচ্ছে এইসব নিন্দনীয়। আপনি যেভাবে বলছেন ধর্ষণটি বাংলাদেশে আগে হয়নি, এটারও এক্সাম্পল আমি দিয়েছি। এগুলো হঠাৎ করে বাড়ছে কেন সেটা নিয়েও আমাদের চিন্তা ভাবনা। এবং আমি তো আর ইন্টারিম গভর্নমেন্টের সঙ্গে সম্পৃক্ত না, আমি একজন প্রবাসী আপনাদের মতোই, দেশের ভালো চাই। কিন্তু দেশে যখন এইসব হচ্ছে যেগুলো আপনি উল্লেখ করেছেন, তাতে আমরা শঙ্কিত হই। আমরা চাই, যেরকম ইন্টারিম গভর্নমেন্টের রিসেন্ট স্টেটমেন্ট এগেনস্ট তুলসী গাবার, সেখানেও আছে যে আমরা চাই সব নাগরিকের নিরাপত্তা। এখন আপনি চিন্তা করে দেখেন, যদি আপনি দেশের ভালো চান, তাহলে দেখবেন যে দেশে ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলররা পালিয়ে গেছে, প্রভিসি পালিয়ে গেছে, মসজিদের ইমাম পালিয়ে গেছে। একটা দেশের হেড অফ স্টেট পালাবার সঙ্গে সঙ্গে তৃণমূল থেকে সবাই পালিয়ে গেছে। এত অন্যায় হয়েছে যে আমি যখন ইউনিভার্সিটি টিচার হিসেবে জয়েন করেছি কখনোই ভাবি নাই, আমি ইউনিভার্সিটি মাস্টার হলাম ঢাকা ইউনিভার্সিটি, যে ওখান থেকে কোনো পয়সা মারার কথা। অথচ ভাইস চ্যান্সেলররা উন্নয়নের নামে, নিশ্চয়ই আপনি জানেন, অনেকে ওনার ওয়াইফদের বলেন নাই, কিন্তু উনি জানেন উনি অন্যায় করেছেন। যখনই ছাত্র জনতার বিপ্লব হয়েছে এরা সব পালিয়ে গেছে। এখন ওই অবস্থা থেকে একটা পুলিশ নাই, আপনার ডিমের দাম বাড়ছে, ওখানে কি ইউনূস সাহেব বা উপদেষ্টারা দাঁড়িয়ে থাকবে? তার জন্য পুলিশের আস্থা আনতে হবে। পুলিশের আস্থাহীনতাও আমাদেরকে শঙ্কিত করে। যেমনি আপনি অন্যান্য ধর্ষণ আগেও হয়েছে, এইবার সরকারও দেখা যাচ্ছে, আপনি আমাদের কথা বলছেন ভয়েস অফ গ্লোবাল বাংলাদেশ, আসিয়ার পরে পরেই আমরা স্টেটমেন্ট দিয়েছি, যেগুলো আমি বলছি এটা তো আমার একার কথা না, আমরা জুম মিটিং করে সবার সঙ্গে আলোচনা করে আমরা ডিসিশন নিই। আমরা বলছি এগুলা বিচার করা হয়নি, আগেও করা হয়নি, এগুলোর বিচার হতে হবে এবং দ্রুত হতে হবে। হলে তখন আমাদের দেশে এইগুলো কমবে। অসংখ্য আপনি, ধন্যবাদ ডক্টর হাসনাত হোসেন আরো এমপি। কথা বলার আছে, আপনি সুযোগ দিবেন। তবে আমি নিশ্চয়ই অন্য আমাদের কোনো। প্রপাগান্ডা গুলাকে প্রতিহত করব একাডেমিক্যালি, ডিপ্লোম্যাটিক্যালি এবং ওয়াইজলি। এটা আমরা বলছি, আমরা আপনাকে দেশকে বড় অসংখ্য ভালোবাসি। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। পলিটিক্যাল নিউজের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আরো একবার। এই রমজানে কোনো প্রকার ফি ছাড়াই আপনার প্রিয়জনকে টাকা পাঠান সোনালী পের মাধ্যমে। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। সুপ্রিয় দর্শক, পলিটিক্যাল নিউজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর আহমেদ। আমার সাথে রয়েছেন পুষ্পিতা গুপ্তা, প্রেসিডেন্ট সেকুলার বাংলাদেশ মুভমেন্ট ইউকে। পুষ্পিতা গুপ্তা, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ তানভীর ভাই। আপনি নিশ্চয়ই জেনেছেন যে ভারতের গোয়েন্দা প্রধান তুলসী গাভার্ডের সম্প্রতি ভারত সফরের সময় ভারতের একটি টেলিভিশন চ্যানেলে তিনি বাংলাদেশকে নিয়ে মন্তব্য করেছেন, এবং সেই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এবং তুলসী গাভার্ড বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং হত্যা চলছে, এবং এটি উপমহাদেশের জঙ্গিবাদের উত্থানের জন্য হুমকি স্বরূপ, এ ধরনের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এবং আজকে আমরা দেখেছি যে ভয়েস ফর গ্লোবাল জাস্টিস, ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজের প্রেসিডেন্ট ডক্টর হাসনাত হোসেন এমবিও প্রধান উপদেষ্টার এই বক্তব্যটি সমর্থন করেছেন, এবং প্রধান উপদেষ্টার কে তিনি সমর্থন জানিয়ে একটি চিঠিও লিখেছেন। তো আপনি কি মনে করেন যে বাংলাদেশেও জঙ্গিবাদের উত্থান হচ্ছে এবং বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় নির্যাতিত হচ্ছে, হত্যাকাণ্ডের শিকার হচ্ছে? আপনাদের বিশ্লেষণ এবং গবেষণা কি বলছে? থ্যাংক ইউ তানভীর ভাই। অবশ্যই বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে 5 আগস্টের পর থেকে। এই আমাদের হিজবুত তাহরিরা জেল মুক্ত, এখন ওনারা রাস্তাঘাটে পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে জঙ্গিবাদের 1 নম্বর। তারপরে দর্শন যেভাবে বেড়ে গেছে বাংলাদেশের প্রতিটা জায়গাতে, অঞ্চলে, শুধু সংখ্যালঘু নয়, একদম শিশুরা, নারীরা, কেউই এখন নিরাপদ নন বাংলাদেশে। দর্শন অনেক অনেক, মানে প্রত্যেক দিন 8টা 10টা করে ধর্ষণ শোনা যাচ্ছে। তারপরে হচ্ছে যে এই যে গণহারে আমাদের সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক সহ সকলকে জেলে ঢুকে দেওয়া হচ্ছে। মুক্তমনা যারা কথা বলেন, যারা স্বাধীনতায় বিশ্বাসী, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, তাদেরকে কোনো কোনো ধরনের কোনো কথা নাই, তাদেরকে জেলে ঢুকিয়ে রাখা হচ্ছে, তাদেরকে তুলে নেওয়া হচ্ছে। তারপরে আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায়ের যে মুখপাত্র শ্রী চিন্ময় প্রভু, ওনাকে কোনো কোনো কারণ ছাড়াই, কোনো দোষ ছাড়াই
ছাড়াই, কোনো অপরাধ ছাড়াই ওনাকে জেলে আটকে রাখা হয়েছে এবং বারবার জামিন চাওয়া সত্ত্বেও ওনাকে জামিন দেওয়া হচ্ছে না। তাছাড়া যারা আছেন বাংলাদেশে, যারা পলিটিক্স করেছেন, যারা বাংলাদেশের আওয়ামী লীগের পলিটিক্স করেছেন বা যারা বামপন্থী রাজনীতির সাথে ছিলেন, যারা বাংলাদেশের একাত্তরের রাজনীতিতে বিশ্বাসী ছিলেন, তারা শুধু পলিটিক্স করার জন্য তাদেরকে কুপিয়ে মারা হচ্ছে এবং তাদের রাজনৈতিক চিন্তা ভাবনার জন্য তাদের মাকে পর্যন্ত, নামাজের সময় তার মাকে পর্যন্ত কুপিয়ে মারা হয়েছে। সেরকম ইতিহাস বাংলাদেশে ঘটেছে এবং এই 5 আগস্টের পরে ঘটেছে। এবং এই যে শিক্ষকদের, যে ইউনিভার্সিটির যে শিক্ষকদেরকে, ইউনিভার্সিটির বাংলাদেশের প্রত্যেকটা যে বড় বড় ইউনিভার্সিটি রয়েছে, সেই ইউনিভার্সিটির শিক্ষকদেরকে জোরপূর্বক তাদেরকে রিজাইন করতে বলা হয়েছে বা তাদেরকে আর্লি রিটায়ারমেন্টে যেতে বলা হয়েছে। তাছাড়াও সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকে আছেন যারা পুলিশের ভালো ভালো পজিশনে ছিলেন বা সরকারি পজিশনে ছিলেন, তাদেরকে জোরপূর্বক রিজাইন করতে বলা হয়েছে তারা, এবং বা আর্লি রিটায়ারমেন্টে যেতে বলা হয়েছে। তাছাড়া যারা এই যে আমাদের এই যে সাংস্কৃতিক কর্মী যারা আছেন, তাদেরকে পরশুদিনও আপনি শুনেছেন একজন নাট্যকর্মীকে জোর করে বাসা থেকে তুলে নিয়ে জেল হাজতে ঢুকিয়ে রাখা হয়েছে। প্রতিটা আলামতই বাংলাদেশের এই জঙ্গিবাদের উত্থানের ইঙ্গিত বহন করে। প্রত্যেকটা কাজ বাংলাদেশে একটা জয় বাংলা বলে কোনো কোনো সংগঠন বা কোনো ছাত্র বা কোনো, আমরা কেউই এই স্লোগানটা দিতে পারি না। জয় বাংলা কোনো আওয়ামী লীগের স্লোগান নয়, জয় বাংলা আমাদের বাঙালির সত্তা, আমাদের বাঙালির স্লোগান। এবং ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজের এই চিঠিটিতে সংগঠনটির চেয়ারপারসন ডক্টর হাসনাত হোসেন এমবিএ উল্লেখ করেছেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ, ভারত একটি গণহত্যাকারী দেশ এবং মুসলিমদেরকে সেখানে নির্বিচারে হত্যা এবং নির্যাতন করা হচ্ছে। এবং 2013 সালে ড্যান মজিনা, সাবেক মার্কিন রাষ্ট্রদূত, বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বলে উল্লেখ করেছেন এবং কোথাও সাম্প্রদায়িক সহিংসতা ঘটেনি বলে তিনি উল্লেখ করেছেন। কিন্তু তুলসী গাবার্ড একজন ইসকন ফলোয়ার হওয়ার কারণে এবং একজন মোদির সমর্থক হওয়ার কারণে তিনি এ ধরনের মন্তব্য করেছেন এবং তুলসী গাবার্ডকে ইসলামোফোবিক বলে উল্লেখ করেছেন এবং তিনি বাংলাদেশ বিদ্বেষী, বাংলাদেশ বিরোধী বলে উল্লেখ করেছেন ডক্টর হাসনাত হোসেন এমবি। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে মানে ভারতের মুসলিমদের সাথে যদি অন্যায় হয়ে থাকে, সেখানে যদি সংখ্যালঘু নির্যাতন হয়ে থাকে, আমি সেটা তীব্র নিন্দা জানাচ্ছি। এবং যেহেতু আমরা এখন বাংলাদেশের প্রেক্ষিতে, আমরা বাংলাদেশের, আমি বাঙালি, অনেকেই ভুল করেন আমার সারনেম দেখে ভাবেন আমি হয়তো ভারতীয়, বাট আমি তো বাংলাদেশি। তো যা আমার আমার বাবা দাদু মুক্তিযুদ্ধে ছিলেন বিধায় আমার বাংলাদেশের প্রতি আমার একটা অসম্ভব রকমের একটা ফিলিংস আছে। এবং আমি বাংলাদেশের এই যে একাত্তরের যারা বাংলাদেশে বিশ্বাসী, আমি তাদের সাথে কাজ করে এই একটা মনের ভিতরে একটা আনন্দ পাই। যাই হোক, যে বিষয়টা সেটা হচ্ছে যে তুলসী গাবার্ডকে ইসলামোফোবিক বলা হয়েছে। আমার কাছে এই তথ্যটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটা খুবই নিন্দনীয় যে একজন একজন মার্কিন, যিনি রাষ্ট্রদূতের মতো কাজ করছেন, যিনি বাংলাদেশের মার্কিন গোয়েন্দা প্রধান, আমি নিজেও উনাকে বাংলাদেশের পরিস্থিতি জানিয়ে চিঠি দিয়েছি, এভিডেন্স দিয়েছি। তার মানে এটা নয় যে আমরা ইসলামোফোবিক, তাই না? এখন আমার সাথে সেকুলার বাংলাদেশ মুভমেন্টে আমাদের সাথে অনেক ধর্মের লোকেরা আছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, অনেকেই আছেন। তো আমরা যখন একটা সত্য কথা বলবো আমাদেরকে ইসলামোফোবিক বলা হবে? তা তো না। বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে এবং আপনারা প্রত্যেক দিন দেখছেন বাংলাদেশে খুন। এই যে খ্রিস্টান একটা ছেলেকে বাড়িতে ঢুকে ডাকাতির কথা বলে তাকে খুন করে বিছানায় রেখে চলে আসছে দুর্বৃত্তরা। আপনারা ভারতীয় গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডকে চিঠি লিখেছেন, তো সংখ্যালঘুদের নির্যাতন প্রতিরোধে প্রধান উপদেষ্টার কাছে কি আপনারা লিখিতভাবে সেকুলার মুভমেন্টের পক্ষ থেকে আবেদন জানিয়েছিলেন? আমি সেকুলার বাংলাদেশ মুভমেন্টের পক্ষ থেকে ডক্টর ইউনূসকে অনেক আগেই চিঠি দিয়েছিলাম, আই থিঙ্ক ব্যাক ইন সেপ্টেম্বর। তারপরেও আমরা রিসেন্টলিও আমি একটা ওনার কাছে চিঠি দিয়েছি। আমরা সমস্ত এভিডেন্স সহ কনসার্ন হয়ে চিঠি দিয়েছি এবং রিকোয়েস্ট করেছি। কোনো অ্যাকনলেজমেন্ট পেয়েছেন? না, কোনো অ্যাকনলেজমেন্ট পাইনি। এবং আমি রিকোয়েস্ট করেছি আমরা বাংলাদেশে আসতে চাই এবং ওনার সাথে সরাসরি বসে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। আমরা এখন পর্যন্ত কোনো অ্যাকনলেজমেন্ট পাইনি।
আপনার কি সরকারের কাছে আর কোনো দাবি রয়েছে সংখ্যালঘু নির্যাতনের আমি ইস্যুটি নিয়ে? এই যে অবশ্যই এই যে দাবি আমরা বলেছি যে আমরা কিন্তু কোনো সরকারের বিরোধিতা করছি না। আমরা সরকার যতক্ষণ পর্যন্ত একাত্তরে বিশ্বাস করবে, বাংলাদেশের বঙ্গবন্ধু স্থপতি বঙ্গবন্ধুকে সম্মান করবে এবং বাংলাদেশের জয় বাংলা স্লোগানটাকে যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা উচ্চস্বরে স্লোগানটা দিতে পারবো, তখনই বাংলাদেশটা আমাদের বাংলাদেশ মনে হবে। এবং বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন হচ্ছে 5 আগস্টের পরে, আমি আগের যে ঘটনাগুলো তুলে আনছি না, আমি 5 আগস্টের পরের ঘটনাগুলোকে তদন্ত করে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে বসে আলোচনা করে তাদের সাথে যে অন্যায় হয়েছে সেগুলো স্বীকার করে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এবং যারা এই দুষ্কৃতিকারী, যারা এই অন্যায়ের সাথে জড়িত ছিল, তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমি সরকারের কাছে করছি। অসংখ্য ধন্যবাদ থ্যাংক পুষ্পিতা। ইউ তানভীর ভাই। প্রেসিডেন্ট সেকুলার বাংলাদেশ মুভমেন্ট ইউকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।